হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা আশা করি সবাই ব্লু লকের মধ্যে অলরেডি ঢুকে গিয়েছো। মনে হচ্ছে আমরা নিজেরা ব্লু লকের টিম জেড হয়ে খেলছি। তো যাই হোক, তোমাদের কি অবস্থা আমি জানি না, বাট সিরিয়াসলি আমি পুরোপুরি এই সিরিজটার মধ্যে ঢুকে গিয়েছি। আর আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই তাদেরকে যারা এই ব্লু লকের সাজেশন আমাকে দিয়েছিল। অ্যাকচুয়ালি তোমরা যে সাজেশনগুলো আমাদেরকে দাও, আমরা সবগুলো সাজেশনই দেখি, কিন্তু হয় কি আমাদের মধ্যে একটা মিটিং হয়, বা আমি তো একা কাজ করি না, আমাদের মধ্যে যারা আছে সবাই মিলে মিটিং করে সিদ্ধান্ত করি যে কোন সিরিজটা আসবে, তারপর একটা সিরিজ আসে আর কি। তো ব্লু লক সিলেক্ট করা অবশ্যই আমাদের জন্য একটা বেস্ট অপশন ছিল, এবং এর মধ্যে তোমরা চাইলে অন্যান্য সিরিজের জন্য আমাদেরকে অ্যাডভাইস দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে এরকম ধুমধারাক্কা সিরিজ দেবে। বাংলাতে অনেক এক্সপ্লেন হয়েছে, কোনো সমস্যা নেই, হিন্দিতে অনেক এক্সপ্লেন হয়েছে, অনেকেই দেখে ফেলেছে, তাও প্রবলেম নেই। তারপরেও আমার বিশ্বাস যে আমরা যদি এখানে এক্সপ্লেন করি, তারপরেও দেখা হলেও অনেকে দেখবে আমাদের কাছ থেকে। সেটার প্রমাণ আমরা পেয়েছি কিসে? ডেথ নোটে। হাজারবার দেখেছে সবাই, তারপরেও ডেথ নোট কিন্তু আমরা ভালো ভিউ পেয়েছি ডেথ নোটে, ব্লু লকের চেয়ে বেশি ভিউ পেয়েছি। তবে গাইজ, ভিডিওটা স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে, এটা স্কিপ করার দরকার নেই। অ্যাকচুয়ালি শীত এসেছে, এবং এই শীতে কিন্তু আমাদের যে র্যান্ডম স্টোরে, সেখানে কিন্তু অনেক অনেক নিউ কালেকশন এসেছে, এবং তুমি চাইলে কিন্তু আমাদের র্যান্ডম স্টোর থেকে নিজের জন্য অর্ডার করতে পারো। ইভেন তুমি যদি কাউকে গিফট করতে চাও, তাহলে তার ঠিকানা দিয়ে তুমি অর্ডার করলে তার ঠিকানায় কিন্তু গিফট চলে যাবে। এছাড়াও তুমি কিন্তু তোমার কাস্টম হুডি এবং টি শার্ট অর্ডার করতে পারছো, মানে তুমি তোমার পছন্দ মতো ছবি পাঠিয়ে দেবে বা ডিজাইন পাঠিয়ে দেবে, তারপর তুমি সেভাবে তোমার টি শার্টটাকে নিতে পারবে। তো এই শীতে তোমাকে স্পেশাল দেখাতে র্যান্ডম স্টোর কিন্তু তোমাকে হেল্প করতে পারে। তো র্যান্ডম স্টোরের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে, সেখান থেকে তোমরা অবশ্যই একবার হলেও র্যান্ডম স্টোর ঘুরে এসো এবং আমাদের এবার শীতের কালেকশনগুলো দেখে এসো। তো গত পর্বে আমি দেখেছিলাম যে টিম জেড, মানে আমাদের টিম জেড কিন্তু শেষ মুহূর্তে কোনোভাবে টিম ডাব্লিউর সাথে ম্যাচটা ড্র করে, আর এখন তাদের ম্যাচ হবে হচ্ছে টিম ভির সাথে। আর টিম ভি হচ্ছে এই ব্লু লকের মধ্যে সর্বোচ্চ পাওয়ারফুল টিমগুলোর মধ্যে একটি, এবং ওদের কাছেই সবচেয়ে হাইস্ট স্কোরাররা রয়েছে। মানে ব্লু লকের তিনটা যে হেভি ওয়েট প্লেয়ার রয়েছে, টপ তিনটা প্লেয়ারই ওদের টিমে। তো বুঝতেই পারছো আজকে থেকে ব্লু লক আরো জমতে শুরু করেছে। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি গোলকিপার লেমন তাদের টিমকে বলে, টিম ভির সাথে পরের ম্যাচ যদি আমরা হেরে যাই বা আমরা যদি ড্র করি, তারপরেও কিন্তু আমরা ব্লু লক থেকে এলিমিনেট হয়ে যাব, কারণ এই ব্লু লকে 5টা টিম থেকে মাত্র 2টা টিম সার্ভাইভ করতে পারবে, এবং আমরা বর্তমানে 5টা টিমের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছি। আর আমরা যদি এই ব্লু লকের মধ্যে সার্ভাইভ করতে চাই, আমাদের অবশ্যই টিম ভি কে হারাতেই হবে। আর এরপর সে বলতে থাকে টিম ভির মেইন 3জন প্লেয়ার, যাদের সাথে গতকাল রাত্রে ওদের মোটামুটি কানাঘুষা হয়েছে আর কি, তর্কাতর্কি হয়েছে, তারা 3জনই গত 3 ম্যাচে মোট 18টা গোল করেছে। মানে টিম ভির সুরগি, নাগি এবং রিও, এই 3জন মিলে গত 3 ম্যাচে 18টা গোল করেছে। সুরগি মোট 5টা গোল করেছে, রিও 6টা, আর নাগি 7টা গোল করেছে। এবং তোমরা নিশ্চিত থাকো, অনেকেই কমেন্ট করে বলছে যে তোমার নাগির নাকি বিশাল বড় ফ্যান হয়ে যাবে, এবং আমিও অধীর আগ্রহ রয়েছি ইসাকি ভার্সেস চিগ্রি ভার্সেস বাচিরা ভার্সেস রিও, নাগি এবং সুরুগি ম্যাচ দেখার জন্য। তো যাই হোক, টিম ভির সবচেয়ে ডেঞ্জারাস প্লেয়ার হচ্ছে এই নাগি। তো ইসাকি তখন বলে, এই মাগি প্লেয়ারটাকে আমার খুব বেশি সুবিধার মনে হচ্ছে না, তবে যেভাবে হোক ওকে আমার হারাতেই হবে। অ্যাকচুয়ালি ইসাকির সাথে ওর একটু পার্সোনাল মামলাও তো হয়ে গিয়েছে। তো এরপর আমাদের টিম ভির ড্রেসিং রুমের সিন দেখানো হয়, যেখানে নাগি তার মোবাইলে গেম খেলছিল। তো সুরুগি তখন ওর উপর এসে রাগ দেখায়, কারণ আজকে সকালে সে প্র্যাকটিস করতে যায়নি, এখানে বসে ফ্রি ফায়ার গেম খেলছে। তো তখন ওখানে রিও আসে এবং নাগিকে সুরুগির হাত থেকে বাঁচিয়ে নেয়। তো রিও বলে, দেখ নাগি আমাদের কাছে গুপ্তধনের মতো, তাই ওকে বেশি রাগাস না, ঠিক আছে? আর সুরুগি তখন বলে, রিও তুই সবসময় কেন এভাবে নাগিকে ডিফেন্ড করিস? আর তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই রিও ছোটবেলা থেকে অনেক বেশি ট্যালেন্টেড ছিল, এবং তার বাবা একজন ব্যবসায়ী ছিল এবং অনেক ধনী ওরা। আর রিও সব ধরনের খেলায় অলওয়েজ টপ স্কোর করতো, এবং পড়াশোনায় টপার ছিল, মানে একেবারে কোরিয়ান যে নায়কগুলো থাকে কে ড্রামা সেরকম। এবং সে তার স্কুলের সবচেয়ে ভালো প্লেয়ার ছিল, কিন্তু সে এত ভালো ছিল যে এই সবকিছুতে সে একদিন বোর হয়ে যাচ্ছিল, মানে একঘেয়ে জীবন হয়ে যাচ্ছিল তার। তো একদিন সে ফুটবল দেখতে পায়, আর সে বুঝতে পারে এই ফুটবলই একমাত্র গেম যেটা তাকে অনেক দূরে নিয়ে যেতে পারবে। আর সে তার জীবনের সবকিছু পেয়েছিল, শুধুমাত্র ফুটবলের ওয়ার্ল্ড কাপটা পায়নি, যে কাপটা সে জিততে চায়। তবে সে ফুটবল খেলতে চাইলেও তার সঙ্গী যে একজন ভালো প্লেয়ার থাকবে, এরকম কোনো প্লেয়ার খুঁজে পাচ্ছিল না। তো একদিন সে যখন ক্লাস শেষ করে নিচে আসছিল, তখন একটা ছেলের সাথে সিঁড়িতে তার ধাক্কা লাগে, আর ওই ছেলেটা তখন মোবাইলে ফ্রি ফায়ার খেলছিল, মানে এরা আমি বানাইলাম আর কি। তো রিওর সাথে ধাক্কা লাগার কারণে ওই ছেলের হাতে থাকা মোবাইলটা দূরে গিয়ে পড়ে যেতে লাগে, কিন্তু তখন ওই ছেলেটা সিঁড়ি থেকে একটা জাম্প করে তার পায়ের সাহায্যে ফোনটা বাঁচিয়ে নেয়। তো এরকম একটা স্কিল দেখে রিও তো পুরো অবাক হয়ে যায়, যে ওর পায়ে এত কন্ট্রোল লাগে, যেন ওর পায়ের মধ্যে রিমোট কন্ট্রোল লাগানো। তো রিও তখন ওকে সরাসরি জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে ফুটবল খেলবে, আর তোমার নাম কি? তো ছেলেটি তখন বলে, আমার নাম হচ্ছে মাগি, আই এম সরি নাগি। তো নাগি প্রথমে রিওর কথায় খুব একটা ইন্টারেস্ট দেখায় না, কিন্তু রিওর সাথে কিছুক্ষণ কথা বলার পরে নাগি তার সাথে ফুটবল খেলতে রাজি হয়ে যায়। আর তারপর সিন আবার বর্তমানে শিফট হয়, আর বর্তমান সময় আমাদের টিম জেড কে দেখানো হয়। এখানে থাকা সকল প্লেয়াররা নিজেদের মধ্যে ভালো সময় কাটাচ্ছিল, কিন্তু এদিকে কোন হালারপোত এক কোনারে বসেছিল। তো তখন কোনের কাছে রাইচি চলে আসে, এবং রাইচি বলে, শালারপো তোর কি মনে হয় তোকে আমি এত তাড়াতাড়ি ছেড়ে দেবো, এত তাড়াতাড়ি ক্ষমা করে দেবো? আর রাইচি করে কি ওর গলা চেপে ধরে এবং ইচ্ছা মতো কোনকে মাঠে থাকে, উচিত কাম করতেছে। তো যাই হোক, তখন ইসাগি এখানে আসে এবং রাইচিকে থামিয়ে বলে,
দেখো রাইসি, পরের ম্যাচে আমাদের যদি জিততে হয় আমাদের 11 জন প্লেয়ার লাগবে। তো এর জন্য কোন যদিও একটা হালার পোহালা, তবে তারপরে ওকে আমাদের লাগবে, কারণ কোনকে ছাড়া আমরা 10 জন মিলে কোনোভাবেই টিম ভি কে হারাতে পারবো না। কিন্তু কোন আসলেই এত বড় শালার পোশালা যে ও নিজেই তখন বলে ওঠে, তোমাদের কি মনে হয় তোমাদের সাথে আমি খেলবো? আমি অলরেডি 3 গোল করে ফেলেছি। তোমাদের টিম জেড যদি হেরেও যায়, ব্লু লক থেকে যদি এলিমিনেট হয়েও যায়, আমার কিছু যায় আসে না, কারণ আমি এমনিতেই টিম জেড এর টপ স্কোরার হিসাবে এখানে সার্ভাইভ করতে পারবো ব্লু লকে। আর তখন এখানে কুনিগামি আসে এবং বলে তুমি এত বেশি কথা বলো না, আমি অলরেডি 1 গোল করেছি, আর এই ম্যাচে আমি আরো 3টা গোল যদি করি তাহলে আমার স্কোর তোমার চেয়ে বেশি হয়ে যাবে। তখন আমাদের টিম হেরে গেলেও শুধুমাত্র আমি সার্ভাইভ করবো, তুমি না। আর বাচ্চারা তখন প্রশ্ন করে, আচ্ছা যদি দুজন প্লেয়ারের স্কোর সমান হয় তাহলে ব্লু লকে কে সার্ভাইভ করবে? তো এই প্রশ্ন যখন ওরা করে তখনই সাথে সাথে এখানে ইগো ছাপড়ে চলে আসে। তো ইগো বলে, দুজন প্লেয়ারের গোল যদি সমান হয় তাহলে র্যাঙ্ক যার বেশি সেই শুধুমাত্র সার্ভাইভ করবে। তো এরপর ওদের টিমের র্যাঙ্ক দেখানো হয়, যেখানে ওদের টিমের সর্বোচ্চ র্যাঙ্ক ছিল কোনের। তো কোন এটা দেখে বান্দর হাসি হাসতে থাকে আর বাকি প্লেয়াররা হতাশ হয়ে যায়। আর তখন ইগো বলে, দেখো কোন, তুমি যতগুলো গোল করেছো সবগুলোই টিকটক স্ট্যান্ডার্ডের গোল ছিল। টিকটকে যেমন হাত দিয়ে গুলি করে মানুষ মরে, তোমার গোলগুলো ঠিক ওরকমই ছিল। এগুলো তুমি স্কিলের জন্য করতে পারোনি, এগুলো তুমি করতে পেরেছো চিটিং এর জন্য আর ভাগ্যের জন্য। আর একজনকে তখনই ভালো প্লেয়ার বা ভালো স্ট্রাইকার বলা যায় যখন সে তার গোলকে রিপ্রোডিউস করতে পারে এবং সে একটা গোলের মাধ্যমে আরো অনেকগুলো গোল করতে পারে। কিন্তু তোমার এখানে গোল হয়েছে শুধুমাত্র ভাগ্যের জন্য এবং চিটিং এর জন্য। এবং এছাড়া তোমরা সবারই একই প্রবলেম, তোমরা যে ম্যাচগুলো জিতেছো সেগুলো মূলত ভাগ্যের জোরে জিতেছো তোমরা। এবং তোমাদের প্রত্যেকের নিজেদের পাওয়ার, নিজেদের অ্যাবিলিটি, আশেপাশের পরিস্থিতি অ্যানালাইজ করা আরো ভালো মতো শিখতে হবে এবং পরিস্থিতি অ্যানালাইজ করে তোমাদের একটা ফর্মুলা বানাতে হবে। আর এই ফর্মুলার সাহায্যে তোমরা অনেক গোল করতে পারবে এবং তোমরা একটা ভালো টিম হিসেবে নিজেদেরকে দাঁড়া করাতে পারবে। এবং প্রত্যেকেই ভাবতে হবে তুমি যেন আজকে তোমার শেয়ারটা দিতে পারো। আর এরপর আমরা জানতে পারি টিম ভির সাথে ওদের ম্যাচটা হবে ঠিক 24 ঘন্টা পর। তো এটা শুনে ইসাকি অনেক চিন্তিত হয়ে যায়, কারণ ওর অ্যাবিলিটি হচ্ছে স্পেশাল অ্যাওয়ারনেস বা অ্যানালাইসিস করা পুরো মাঠ, কিন্তু সে এখানে নিজে কিছুই করতে পারছে না। তার নিজের গোল করার ফর্মুলা খুব একটা কাজে আসছে না এবং তাকে গোল করার জন্য প্রত্যেকবারই অন্য একটা প্লেয়ারের সাহায্যের প্রয়োজন পড়ে। তো এর জন্য আমাদের ইসাকি করে কি নিজের স্কিলকে ইমপ্রুভ করার জন্য গ্রাউন্ডে চলে আসে। আর সে যখন গ্রাউন্ডে যায় তখন তার সামনে সে বারোকে দেখতে পায়। তো বারো ইসাকিকে দেখে বলে, ও ব্রেনলেস ইসাকি, তুমি এখানে চলে এসেছো। ইসাকি তখন ওর সাথে ঝগড়া কারণে উল্টো বলে, বারো তুমি কি তোমার স্টাইলে আমাকে খেলা শিখাবে? তুমি অ্যাকচুয়ালি অনেক ভালো খেলো, আমি আগে তোমার মতো প্লেয়ার কখনোই দেখিনি, তুমি কি আমাকে একটু ট্রেনিং করাতে পারবে? বারো তখন বলে, হ্যাঁ অবশ্যই আমি পারবো, তবে তার আগে তুমি তোমার ইগোকে সরিয়ে ফেলো। মানে এটা কিন্তু ইগো ছাপটির কথা বলেনি, ইগো মানে পার্ট হ্যাডাম। তো এরপর বারো একটা বল নিয়ে ইসাকির দিকে শুট করে আর ইসাকি তখন কিছুটা ভয় পেয়ে যায় এবং সে কিছু করার আগে সেই বলটা সরাসরি ইসাকির মুখে এসে লাগে। তো ভাগ্য ভালো এটা ব্লু লকের মধ্যে বলটা রয়েছে। আমাদের গ্রামগঞ্জের যদি বল হতো তাহলে নিশ্চিত গোবর ভরে থাকতো ইসাকির মুখে, এখন গোবর বা মানুষ্য 20টা 2টার একটা লাগতোই। তো যাই হোক এরপর বারো চলে যেতে থাকে আর বলে, তুমি একটা গাধা, তুমি তোমার বুদ্ধি করে ম্যাচ খেলো। ইসাকি তখন বলে, থামো, তুমি আবারও শুট করো, এবার আমি এই বলটাকে অবশ্যই থামাবো। তো এটা শুনে বারো করে কি বল নিয়ে ফুল স্পিডে ইসাকির দিকে আসতে থাকে। তো ইসাকি এখানে প্রথমে ভয় পেয়ে গেল, এরপর সে চিন্তা করে যেভাবেই হোক আমার এবার ওকে আটকাতেই হবে। কিন্তু তখনই বারো এমন ভাবে ড্রিবলিং করে বল নিয়ে যায় যে ইসাকি রিয়াক্ট করার কোনো সময় পায় না, ও ওখানে দাঁড়িয়েই থাকে। তো এরপর বারো বলে একটা শুট করে আর বল গোল পোস্টের একদম ডান পাশের কোনায় গিয়ে গোল হয়ে যায়। তো ইসাকি এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ বারো 20 মিটার দূর থেকে শুট করেছিল এবং বল একদম ডান পাশের কোনায় গিয়ে গোল হয়েছে। তো এরপর বারো সেখান থেকে চলে যেতে থাকে আর ইসাকি তখন আবারও বারোকে থামিয়ে বলে, আমি আর একবার চেষ্টা করতে চাই, এবার আমি তোমাকে অবশ্যই থামাবো। তো এবারও বারো করে সাথে সাথে দৌড়ে ইসাকির দিকে এগিয়ে আসতে থাকে আর ইসাকি এবারও বল নেওয়ার চেষ্টা করে, কিন্তু বারো খুব সহজে বল কাটিয়ে শুট করে এবং গোল হয়ে যায়। এখানেও কিন্তু গোল ঠিক আগের জায়গাতেই হয়েছে, মানে গোল পোস্টের একেবারে ডান পাশের কর্নারে। আর তখন ইসাকির মনে পড়ে যায় ইগো ছাপড়ি বলেছিল বা চাপড়ি, প্রত্যেকটা প্লেয়ারেরই গোল করার জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা থাকে। তো ইসাকি যখন চিন্তা করে তার মানে বারোর কাছে একটা গোল করার ফর্মুলা রয়েছে এবং আমি কোনোভাবে যদি সেই ফর্মুলাটা জেনে যাই তারপরের বার আমি বারোকে থামাতেই পারবো। তো এরপর ইসাকি আবারও বারোকে বলে, তুমি কি আবার এসে গোল করতে পারবে? তো আমি মনে করেছিলাম বারোবার বিরক্ত হয়ে যাবে, কারণ পরপর 3বারও করেছে, কিন্তু তারপরেও বারো করে কি পিছনে ঘুরে একদম শয়তানের মতো বল নিয়ে ইসাকির দিকে আসতে থাকে। তো ইসাকি তখন বারোর মুভমেন্ট পড়ার চেষ্টা করে আর ইসাকি বুঝতে পারে বারোর শুটিং রেঞ্জ হচ্ছে সর্বোচ্চ 23 মিটার, তার মানে বারো গোল পোস্টের 23 মিটার রেঞ্জের মধ্যে থাকলে গোল করতে পারবে। তো ইসাকি তখন চিন্তা করে কি হবে যদি আমি ওকে ওর শুটিং রেঞ্জ পর্যন্ত পৌঁছাতে নাই দেই, আর এরকমটা হলে হয়তো বারো আর গোল করতে পারবে না। কিন্তু তখনই সেখানে বারো চলে আসে এবং বলে, তোমার মাথা হয়তো ঠিক মতো কাজ করছে না, তুমি আমার মুভমেন্ট এবারও ঠিক মতো পড়তে পারোনি। আর আমরা দেখতে পাই বারোর চোখ দিয়ে আগুন জ্বলছিল। তো বারো এখানে বলে, আমার শুটিং রেঞ্জ 23 মিটার। আর তখনই বারো করে কি আরো দূর থেকে একটা শুট করে আর ইসাকি চুপ করে দাঁড়িয়েছিল এবং বারো আবার একটা গোল করে দেয়। তো ইসাকি তখন চিন্তা করে এই শালা প্লেয়ার নাই, শালা একটা মনস্টার। তবে তারপর ইসাকি বারোকে ধন্যবাদ দেয় সময় দেওয়ার জন্য এবং শেখানোর জন্য। আর বারো তখন বলে, আমি তো তোমাকে কিছুই শেখাইনি, আমি জাস্ট তোমাকে বুঝিয়েছি যে এই মাঠের আসল কিং কে। তো ইসাকি বারোর কথা শুনে কিছু মনে করে না, কারণ ওর যেটা জানার ছিল সেটা অলরেডি জেনে গিয়েছে। তো এরপর ইসাকি করে
সাফারিকর রুমে এসে ঘুমানোর চেষ্টা করে আর ইসাকি দেখতে পায় ওদের ম্যাচ শুরু হওয়ার আর মাত্র 20 ঘন্টা বাকি রয়েছে। তো ইসাকি তখন নিজেই ক্যালকুলেশন করতে থাকে যে বারোর মেন পাওয়ার হলো তার ফিজিক্যাল পাওয়ার এবং গোল করার জন্য তাকে সবসময় গোল পোস্টের কমপক্ষে 27 মিটার রেঞ্জের মধ্যে থাকতে হয়। আর সে যখন তার রেঞ্জ আর ফিজিক্যাল পাওয়ার একসাথে করে তখনই গোলটা করতে পারে এবং সেই পর্যন্ত 10টা গোল করেছে। আর এদিকে আমার পাওয়ার হলো স্পেশাল অ্যাওয়ারনেস, আর আমার পাওয়ারের সাথে কম্বাইন্ড করার মতো আমার কোনো স্কিল নেই, যার কারণে আমি গোল করতে পারছি না। তো আমার পাওয়ারের সাথে কোন স্কিলটা কম্বাইন্ড করলে আমি গোল করতে পারবো সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো ইসাকিকে এখানে এক নার্ভাস লাগছিল এবং সে ভাবছিল কালকে আমাদের ফাইনাল ম্যাচ, কালকের ম্যাচটাই ডিসাইড করবে আমাদের ফুটবল ক্যারিয়ার কি হবে। আমার কি ফুটবল ক্যারিয়ার কালকেই ধ্বংস হয়ে যাবে নাকি আরো সামনে গিয়ে যাব। আর তখন ইসাকি লক্ষ্য করে ওর পাশে থাকা ইগারাসি অনেক নার্ভাস, ও রাতে ঘুমাতে পারছিল না। আর এখন আমাদের দেখানো হয় যে এখানের কোনো প্লেয়ারই ঘুমাতে পারছে না, তারা সবাই পরবর্তী ম্যাচটা নিয়ে অনেক বেশি টেনশনে রয়েছে। তো ইসাকি তখন চিন্তা করে এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, আমাদের এই পরের ম্যাচটা যেভাবে হোক জিততে হবে। তো পরের দিন সবাই প্ল্যান করছিল কিভাবে তারা এই ম্যাচটা খেলবে। তো তারা ম্যাচ খেলার জন্য মাঠের দিকে যেতে থাকে আর এখানে এই সবাই ম্যাচটা নিয়ে কিন্তু অনেক টেনশনে ছিল, তবে তারপরেও তারা ফুল কনফিডেন্স নিয়ে মাঠের দিকে এগিয়ে যেতে থাকে। আর মাঠে পৌঁছানোর পরে তারা তাদের সামনে টিম ভির প্লেয়ারদেরকে দেখতে পায়। তো এরপর যখন খেলা শুরু হয় তখন বল প্রথমে টিম ভির কাছে ছিল। তো ইসাকি তখন সবকিছু অ্যানালাইজ করতে থাকে আর ইসাকি জানতো আজকের এই ম্যাচে প্রথম বলটা নিয়ে টান দেওয়ার চেষ্টা করবে হচ্ছে রিও, আর তারপর রিও বল পাস করবে সুরুগিকে। আর তারপর ওদের প্ল্যান অনুযায়ী সুরুগি হয়তো মাঠের কর্নার থেকে ট্রায়াঙ্গেল শেপ অনুযায়ী মানে ত্রিভুজ সিস্টেমে একটা গোল করার চেষ্টা করবে। তো এর জন্য ইসাকি আগে থেকে মাঠের কর্নারে দুজন ডিফেন্ডার রেখেছিল যাতে ওরা সুরুগিকে আটকাতে পারে। তো যেহেতু সুরুগির গোল করার রাস্তায় এখানে দুজন ডিফেন্ডার ছিল, এই জন্য সুরুগি করে কি সবচেয়ে খতরনাক প্লেয়ার ব্লু লকের নাগিকে বল পাস দিয়ে দেয়। তবে একটু আগে আমরা জানলাম যে 12-10 গোল করেছে এই টোটাল ব্লু লকে। তো সেহেতু নাগি হাইস্ট স্কোরার নয়, নাগির চেয়েও হয়তো 12 ভয়ঙ্কর প্লেয়ার হবে, কারণ নাগি 7 গোল করেছে। তো যাই হোক, নাগিকে যখন বলটা পাস দেয় সুরুগি তখন নাগি বল নেওয়ার আগে সেখানে ইগারাশি চলে আসে এবং হেড মেরে বলটা নিয়ে নেয় আর বল নিয়ে সে ইসাকিকে বলটা পাস দেয়। তো ইসাকি তখন বল নিয়ে সামনের দিকে যেতে থাকে এবং বাচিরাকে বল পাস দেয় আর বাচিরা তখন বল নিয়ে সেখানে সবাইকে ড্রিবলিং করতে করতে সামনে যেতে থাকে। আর এই ড্রিবলিংটাই কিন্তু বাচিরের স্পেশাল পাওয়ার। এরপর সে করে কি বলটা গোল পোস্টের দিকে শুট করে আর গোল পোস্টের কাছে আগে থেকেই গাগামরো ছিল আর ও হচ্ছে হেড মারার স্পেশালিস্ট। তো গাগামরো তখন বলের দিকে দৌড়াতে থাকে এবং সে মোটামুটি নিশ্চিত ছিল যে সে একটা গোল করতে পারবে, কিন্তু সে যখনই বলের কাছে পৌঁছে একটা হেড মারে অল্পের জন্য বলটা গোল হয় না, বলটা গোল পোস্টে বাড়ি গিয়ে লাগে। তবে গোল না হলেও তারা অনেক খুশি ছিল কারণ টিম ভিকে তারা নাড়িয়ে দিয়েছে আর এইভাবে চলতে থাকলে তারা ম্যাচটা জিততে পারবে। কিন্তু এগুলো দেখে রিও হাসতে থাকে কারণ এই প্রথম কোন একটা ম্যাচ তাদের কাছে ইন্টারেস্টিং লাগছে। তো এরপর রিও বল দিয়ে বলে ঠিক আছে এবার তাহলে আমাদের পালা। তো এরপর রিও সেখান থেকে অনেক দূরে টিম জেড মানে আমাদের টিমের গোল পোস্টের দিকে বল কিক করে আর সেখানে আগে থেকেই নাগি ছিল। তো নাগি তখন জাম্প করে তার পায়ের সাহায্যে বলটা রিসিভ করে। তবে এখানে উল্লেখ্য রিও অনেক জোরে বলটা শুট করেছিল কিন্তু নাগি খুব সহজে তার পায়ের সাহায্যে বলটাকে কন্ট্রোল করে আটকে দেয় আর ওর কন্ট্রোল করার স্টাইল দেখে সবাই পুরো শকড হয়ে যায় যে শালাই করলো কি। তো এরপর নাগি করে কি বলটা গোল পোস্টের দিকে শুট করে এবং সিরিয়াসলি এখানে একটা গোল হয়ে যায় এবং এটা দেখে সকল প্লেয়ার একদম শকড হয়ে যায় এবং ওদের সেলিব্রেশনও ছিল না। নাগির আচরণ দেখে মনে হচ্ছিল এইটা ওদের কাছে কোনো ব্যাপারই না। তো ইসাকি তখন নাগির খেলা দেখে বলে এই শালা প্লেয়ার নয়, এই শালা সরাসরি একটা মনস্টার এবং মনে হয় এই ম্যাচে আমরা ল্যাটাভ্যাটা হয়ে যাব। আর এখানেই পর্ব নাম্বার 8 শেষ হয়ে যায়। তো বুঝতেই পারছো ব্লু লকের যতগুলো এপিসোড যাচ্ছে তত আস্তে আস্তে ইন্টারেস্টিং হচ্ছে এবং ব্লু লকের যে পর্বের সিস্টেম যেটা আমি বুঝলাম 8টা পর্বে এক্সপ্লেন করে, ওরা করে কি এক পর্বে তোমাকে ইন্ট্রোডাকশন করবে মানে ক্যারেক্টারগুলোর সাথে ইন্ট্রোডাকশন করবে, এমন একটা সিস্টেম করবে যে পরের পর্ব দেখার তোমার তখন আগ্রহ জেগে যাবে। মানে একটা হবে ইন্ট্রোডাকশন পর্ব আর একটা হবে হচ্ছে ফাটাফাটি পর্ব। তো আজকেরটা ইন্ট্রোডাকশন পর্ব গেল এবং আশা করছি আগামী 2 পর্ব হয়তো ফাটাফাটি পর্ব হতে চলেছে। তো যাই হোক, আমি অধীর আগ্রহ রয়েছি সেই ফাটাফাটি পর্বগুলো এক্সপ্লোর করার জন্য। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকে, এবং তোমাদের জন্য একটা গ্রুপ রয়েছে যেখানে তোমরা সবাই আড্ডা দিতে পারো। তো আমি খুব খুশি হব তোমরা যদি সেই গ্রুপটাতে গিয়ে জয়েন করো, কারণ আমাদের এখানে এত বড় একটা ফ্যামিলি রয়েছে র্যান্ডম অ্যানিমেশনে। তোমরা সবাই যদি ফেসবুকের ওই গ্রুপটাতে জয়েন করো, আমাদের যে লাভটা হবে সেটা হচ্ছে কোনো এক সময় দেখা যেতে পারে আমাদের র্যান্ডম অ্যানিমেশন ডাউন হয়ে যেতে পারে, তখন নতুন একটা ভিডিও দিলে তোমরা সবাই যদি ওই গ্রুপটাতে থাকো, আমরা গ্রুপে তখন ওই ভিডিওটার পোস্ট করতে পারবো। এতে দেখা যাবে আমরা ভিউটা কন্ট্রোল করতে পারবো। আর এছাড়াও তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারবে, এটাও তো একটা ব্যাপার রয়েছে। একে অপরের সাথে এনিমি নিয়ে আলোচনা করতে পারবে। তবে একটা জিনিস আমি অ্যালাউ করবো না, সেটা হচ্ছে তোমরা অমুক এনিমি সেরা, অমুক এনিমি এইটা নিয়ে ঝগড়া করতে তোমরা পারবে না। মানে ঝগড়া করা সেখানে সম্পূর্ণ নিষেধ। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।